খুনি হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত, বারবার যারা আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে সেই রক্তের বদলা না হওয়া পর্যন্ত দেশের আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। সন্ত্রাসীর দল, এই সমস্ত সন্ত্রাসীদেরকে বাংলার মানুষ নির্মূল করেছে। এই সমস্ত সন্ত্রাসীদেরকে বাংলার মানুষ আর দাঁড়াতে দিবে না। শেখ হাসিনা সে যখন ক্ষমতায় ছিল সে দুর্নীতি করেছে, সে লুটপাট করেছে, সেই জন্যই তাকে পালাতে হয়েছে। নাহলে আপনার দেশে থাকার সাহস নেই কেন? আপনি দেশে থাকুন। আওয়ামী লীগ ক্ষমতার লোভী, ক্ষমতার জন্য যখন যাকে দরকার হয়েছে তখন তাকে ব্যবহার করেছে। ৯৬ জামাতকে বারবার বলে যে জামাত যুদ্ধ করে দিয়ে সেই তারা দেশের শত্রু, জাতির শত্রু। মানে এখন জামাত বলাটা মনে হয় হারাম হয়ে গেছে। কিন্তু ৯৬ আওয়ামী লীগের লজ্জা করেনি নিজামী সাহেবের সাথে, গোলাম আজমের সাথে গলাগলি করে রাজপথে বসে বসে মিছিল করতে। তখন আওয়ামী লীগের লজ্জা কোথায়? ৭৫ এর ট্র্যাজেডি নিঃসন্দেহে একটা দুঃখবহ ঘটনা। কিন্তু সেই ট্র্যাজেডির পূর্বে যে কাহিনীগুলা ছিল সে সময় জাসাদের কোনো নেতা নিরাপদে ঘুরতে পারতো না। নামাজরত অবস্থায় তাদেরকে গুলি করে হত্যা করা হতো। সারা দেশে খুন, গুম, লুটতরাজ চলে আসছিল। সেই প্রেক্ষাপটে মানুষ বাধ্য হয়ে শেখ মুজিবকে হত্যা করে এবং ৭৫ থেকে ৮১ শেখ হাসিনা তখন কেন দেশে আসার সাহস পেল না? তিনি দেশে থাকতে যখন প্রধানমন্ত্রী ছিলেন বারবার বলছিলেন তারেক সাহেব দেশে আসে না কেন? আমি প্রশ্ন করতে চাই তখন তার ভিসা ছিল। সে বলে আমার বোনের ভিসা বাতিল করে দিয়েছিল। আপনার বোনের তো দরকার নাই। দরকার ছিল আপনার। তাহলে আপনার তখন দেশে আসার সাহস হলো না কেন? এটা আমার জাতির কাছে প্রশ্ন, আওয়ামী লীগ কোন নেতা থাকলে তাদের কাছে প্রশ্ন। তারপরে বলতে চাই ৭৫ এর ঘটনায় খন্দকার মোশতাককে বারবার অপরাধী বানায়। আমি মনে করি খন্দকার মোশতাক কোন অপরাধ করেননি। কারণ খন্দকার মোশতাককে ষড়যন্ত্র করে ক্রু করে ৬৬ তে তিনি ১ নং জয়েন্ট সেক্রেটারি ছিলেন। ৬৬ তে তাকে ১ নং জয়েন্ট সেক্রেটারি থাকা অবস্থায়ও তাকে সাধারণ সম্পাদক হতে না দিয়ে শেখ মুজিবুর রহমান জোর করে ষড়যন্ত্র করে সাধারণ সম্পাদক হয়েছিলেন। সেই আক্রোশ থেকে সে পরবর্তীতে সেই আন্দোলনকারীরা যে ট্রাজেডি ঘটায় তাদের সাথে সম্পৃক্ত ছিল। বঙ্গবন্ধুকে নিয়ে আওয়ামী লীগ যে বাড়াবাড়ি করেছে সেটা মোটেও উচিত না। ৭১ এর আগে তার অবদান ছিল সেটা জাতি স্বীকার করে। কিন্তু পরবর্তীতে তার পূজা করতে হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার ছবি টানাইতে হবে, প্রত্যেকটা বইয়ে, বইয়ে ইতিহাস বিকৃত। কেন স্বাধীনতার জন্য কি জিয়াউর রহমানের কোনো অবদান নাই? স্বাধীনতার জন্য কি মেজর জেনারেল আতাউল্লাহ গনি ওসমানী, খালেদ মোশাররফ এনাদের কি কোনো অবদান নাই? এনাদের অবদানকে পুরাপুরি বাদ দিয়ে সব যা করার বঙ্গবন্ধুই করছে। এই অতি বাড়াবাড়ির কারণে মানুষ তার প্রতি ঘৃণা জন্ম নিয়েছে। এবং আওয়ামী লীগের কুকর্মের ফসলের ফলেই আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাতা বলে বা আওয়ামী লীগের শেখ হাসিনার বাবাকে মানুষ ঘৃণার দৃষ্টিতে দেখেছে। আরেকটা জিনিস দেখুন, পালানোর ইতিহাস কিন্তু বারবার শেখ হাসিনাই রচনা করেছে। ৭৫ থেকে ৮১ তেও কিন্তু তিনিই পালিয়েছিলেন। 111 এর সময় তিনিই দেশ ছাড়েন এবং ২৪ পুনরায় তিনিই পালান। কিন্তু তিনি ছাড়া যারা বড় মাপের নেতারা আছে তারা কিন্তু কেউ পালায়নি। খালেদা জিয়াকে দেখুন তিনি কিন্তু ২০০৮ সালে পালায়নি। এরশাদ সাহেবও ৯০ এ পদত্যাগ করার পর তিনি কিন্তু পালায়নি। আরো যে সমস্ত বড় মাপের নেতারা ছিলেন তারা কিন্তু কেউ পালায়নি। পালিয়েছে বারবার এই শেখ হাসিনা। এর মাধ্যমে বোঝা যায় সে যখন ক্ষমতায় ছিল সে দুর্নীতি করেছে, সে লুটপাট করেছে, সেই জন্যই তাকে পালাতে হয়েছে। নাহলে আপনার দেশে থাকার সাহস নেই কেন? আপনি দেশে থাকুন। আপনার নিরাপত্তা দেবে সেনাবাহিনী। যদি আপনি ভালো কাজ করে থাকতেন। কিন্তু আপনি তো ভালো কাজ করেননি। আপনি যখন ক্ষমতায় ছিলেন, দুর্নীতি করেছেন, মানুষকে হত্যা করেছেন, সেই হত্যার ফসলস্বরূপ আপনার ভয় ছিল। আপনার জানে ভয় ছিল বলেই আপনাকে পালাতে হচ্ছে। কারণ জনতার আক্রোশ কেন সৃষ্টি হয়েছে? আপনি দুর্নীতি করেছেন, অন্যায় করেছেন, সেই জন্যই তো জনতার আক্রোশ সৃষ্টি হয়েছে। এবং সেই জনতার আক্রোশে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে বর্তমানে। নিশ্চিহ্ন হয়নি। তাদের প্রত্যেকটা জেলায় কমিটি আছে, উপজেলায় কমিটি আছে, ওয়ার্ডে কমিটি আছে। কিন্তু মানুষের ঘৃণা জন্মেছে কি জন্য? সেটা আমি বলছি। ৮৬ তে শেখ হাসিনা যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে শেখ হাসিনা দেশে ফিরে ঘোষণা করে যে এরশাদের অধীনে নির্বাচনে যাবে যারা জাতীয় বেঈমান তারা। পরবর্তীতে ৭৬ টি আসনের লোভ সে সামলাতে পারল না। ৭৬ টি আসনের লোভ সামলাতে না পেরে সেই প্রধান বিরোধী দল সাজলো। মনে হয় ৯০ এর আন্দোলন হতো না যদি আওয়ামী লীগ ৭৬ টি আসন না পেয়ে তাকে ১০০ টা প্লাস আসন দেওয়া হতো, তাহলে এরশাদ তার শত্রু হতো না। কারণ তিনি তখন ছিলেন বড় ভাই, বড় ভাই। আসলে এর মাধ্যমে বোঝা যায় আওয়ামী লীগ ক্ষমতালোভী, ক্ষমতার জন্য যখন যাকে দরকার হয়েছে তখন তাকে ব্যবহার করেছে। ৯৬ জামাতকে বারবার বলে যে জামাত যুদ্ধ করে দিয়ে সেই তারা দেশের শত্রু, জাতির শত্রু। মানে এখন জামাত বলাটা মনে হয় হারাম হয়ে গেছে। কিন্তু ৯৬ আওয়ামী লীগের লজ্জা করেনি নিজামী সাহেবের সাথে, গোলাম আজমের সাথে গলাগলি করে রাজপথে বসে বসে মিছিল করতে। তখন আওয়ামী লীগের লজ্জা কোথায় ছিল?
তখন আওয়ামী লীগের এই ঘেন্না কোথায় ছিল? তখন তিনি যখন প্রথম শপথ নিতে যান, মাথায় পট্টি বেঁধে হাতে তসবিহ টিপতে টিপতে সংসদে গেলেন। আস্তে আস্তে সেই পট্টি খোলা শুরু করলো। পট্টি খুলতে খুলতে তারপরে গলায় মালা ঝুললো, হাতের তসবিহ উড়ে গেল, মাথার পট্টি উড়ে গেল, আস্তে আস্তে তার পর্দা উড়ে গেল। আর তার আস্তে আস্তে ইসলাম থেকে আস্তে আস্তে ওই যে দুষ্ট লোকেরা যে বলে মোদী সাহেবের সাথে বিশেষ সম্পর্ক আছে, সেই জন্য হয়তো আস্তে আস্তে সিঁদুর নেওয়াটাই বাদ রেখেছিলেন। তারপরে শেখ হাসিনা আন্দোলন করে খালেদা জিয়াও সে সময় অপরাধ করেছিল। এটা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। ইতিহাসের ঘটে যাওয়া ঘটনা অস্বীকার করার উপায় নেই। ৮৬ না ৯৬ খালেদা জিয়া তখন কেয়ারটেকার দিল না। কি জন্য? তখন তিনিও ক্ষমতালোভী হয়ে গিয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে দেখুন যেই ক্ষমতা আসে সেই ক্ষমতালোভী হয়ে যায় এবং সেই তারই প্রমাণ ঘটেছিল ৯৬ যখন বেগম খালেদা জিয়া কেয়ারটেকার মেনে নেয়নি। তারপরে তাকে পতন ঘটাতে হলো। আওয়ামী লীগ তারপরে ২০০৮ সালে ক্ষমতায় এসলো। এসে তারা চিন্তা করলো যে আমাদের প্রধান শত্রু কারা থাকতে পারে। সেই প্রধান শত্রুদের চিহ্নিত করার উদ্দেশ্যে তারা চিহ্নিত করলো আমাদের প্রধান শত্রু হচ্ছে সেনাবাহিনীর সাহসী দেশপ্রেমিক যারা কর্মকর্তা আছে। সেই সেনাবাহিনীর সাহসী দেশপ্রেমিক দেশপ্রেমিক অফিসারদেরকে হত্যা করার জন্য পিলখানা ট্র্যাজেডি ঘটালো। এই পিলখানা ট্র্যাজেডি স্পষ্ট ভারতের মদদে হয়েছিল এটার প্রমাণ দেখুন হিন্দুস্তান টাইমসে অভিলাষ পালোয়ার লিখেছিল যে সে সময় আমি সেনাবাহিনীতে ছিলাম, ইন্ডিয়ান সেনাবাহিনীতে ছিলাম। ইন্ডিয়ান সেনাবাহিনীর পক্ষ থেকে হুমকি দেওয়া হয় যে বাংলাদেশ সেনাবাহিনীর বাকি অফিসার যারা ছিল তারা যদি পিলখানায় যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে বাঁচাতে যায় তাহলে বাংলাদেশের উপর স্পষ্টভাবে ভারত আক্রমণ করবে এবং প্রত্যেকটা যারা বাঁচাতে যাবে এই বাঁচানোর যারা নেতৃত্ব দেবে তাদের প্রত্যেককে হত্যা করা হবে। সেই জন্য তখন তারা যেতে পারেনি এবং এর মাধ্যমে বোঝা যায় ভারত প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ ভারতের তাবেদারি করেছিল। সেই জন্য তাদেরকে এই অন্যায় কাজের সুযোগ দেওয়া হয়েছিল। ভারতের ষড়যন্ত্র করে বিরোধী দলীয় কোনো এমপি মাত্র ৩০ জন এমপি ছিল বিরোধী দলীয় সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ কেয়ারটেকার ব্যবস্থা প্রণয়ন করে। বলে সংবিধানে নাই। সংবিধান আপনার কোন সংবিধানের কথা বলছেন? যেই সংবিধানের জন্য ৯৬ সালে আপনারাই আন্দোলন করলেন সেই ৯৬ ভারতে যে আমার ক্ষমতা লাগবে, ক্ষমতা ছাড়া তো আমার হবে না। সেই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, সেই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য ২০১২ সালে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে কেয়ারটেকার ব্যবস্থা সংবিধান থেকে বাতিল করে। সেই সময় মানুষের প্রতিবাদ, সেই সময় মানুষের দাবি মাননি। আর সংবিধান কার জন্য? সংবিধান মানুষের জন্য। সেই মানুষই যদি খুশি না হয়, সেই মানুষই যদি সেই সংবিধানের পরিবর্তন চায়, তাহলে সেই সংবিধান দিয়ে তো আমাদের লাভ নাই। সংবিধান তৈরি করা হয় দেশের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাদের জীবনযাপন করতে পারে সেই জন্য। কিন্তু এই সংবিধান তো দেশের মানুষের সংবিধান ছিল না। সেই সংবিধান ছিল বিচারপতি খায়রুল হকের প্রণীত সংবিধান এবং সেই খায়রুল হকের প্রণীত সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ জোর করে কেয়ারটেকার ব্যবস্থা বাতিল করে। তারপরে ১৩ সালে দীর্ঘদিন যখন শাহবাগে অশ্লীল কর্মকাণ্ড হচ্ছিল সেই প্রেক্ষাপটে মৌলানা আহমদ শফীর নেতৃত্বে হেফাজত একদিন একত্রিত হয়। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার প্রতিবাদে মুসলমানদেরকে ইসলামকে অবমাননার প্রতিবাদে তারা সেদিন আন্দোলন করেছিল। কিন্তু সেই আন্দোলনকে জোর করে বিপর্যস্ত করে সৈয়দ আশরাফ সাহেব হুমকি দিল যে রাত ১০টার পরে যদি আপনারা যদি না সরে যান তাহলে আপনাদেরকে একটাও রাখা হবে না। সেই সময় কেন কারেন্ট চলে গেল? আওয়ামী লীগ নেতারা ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করে, না শাহবাগে কিচ্ছু হয়নি। সে সময় যে পুলিশের আইজি ছিল তার একটা লেখা পড়ছিলাম। তিনি খুব সুন্দর করে লিখেছেন, শেখ হাসিনা আমাদেরকে ফোন দিয়ে ঘোষণা করলেন একটা মানুষের জন্য কিছু না হয়, তাদেরকে শান্তিপূর্ণভাবে বিচ্ছিন্ন করে দাও, তারা যেন কোনো সহিংসতা করতে না পারে সেজন্য তাদেরকে শান্তিপূর্ণভাবে বিচ্ছিন্ন করে দাও এবং এই আন্দোলনকে বিচ্ছিন্ন করে দাও। কিন্তু কোনো মানুষের গায়ে আমরা সহিংসতা করতে পারিনি, কোনো মানুষের গায়ে আমরা আঘাত করিনি, একটা মানুষও ক্ষতিগ্রস্ত হয়নি, এমনকি একটা মানুষও নাকি রক্তাক্ত হয়নি। কি কতটা হাস্যকর ঘটনা দেশের শত শত মানুষ দেখেছে। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়া থেকে কিছু চাপা থাকে, বারবার ঘটনা তো পেঁচানো তাদের অভ্যাস। এই যে কিছুদিন আগে সাইদের ঘটনাকে তারা লিখে ঘোষণা করে দিল ইটের আঘাতে সে মারা গেছে। দেশের হাজার হাজার মানুষ কি দেখেনি ভিডিও ফুটেজ? আপনারা বারবার এই সমস্ত বিষয় দেখিয়ে আপনারা নিজেরাই গুজববাজ দল, আপনারা নিজেরাই ষড়যন্ত্রকারী দল এটা প্রমাণ করেছেন। প্রিয় উপস্থিতি, ১৪ তে যে নির্বাচন করা হলো সেই ১৪ নির্বাচনে বারবার বিরোধী দল তার পূর্বে বলল যে আমরা এই সংবিধান মানি না, আপনারা কেয়ারটেকার দেন। কেন? তখন আপনার সাহস হলো না কেন কেয়ারটেকার দিতে? কারণ ভয় ছিল যে আমার ক্ষমতা যদি চলে যায়, ক্ষমতা লোভী এটার প্রমাণ ঘটিয়েছিলেন আপনারা। ১৪ এর সংবিধানে আপনারা ফোনালাপ করলেন, ২ নেত্রীর কথা বললেন। কেন? দেশের মানুষের সহিংসতা হলো, শত শত দেশের মানুষ সাধারণ মানুষ পুড়ে মরল। আপনারা আওয়ামী লীগও তার জেদে অটল, বিএনপিও তার জেদে অটল। কেউ কাউকে ছাড় দিবে না। কিন্তু
মাছ থেকে তো ক্ষতি হলো সাধারণ মানুষের। যে জীবনগুলা গেল, সেই জীবনগুলার মূল্য শেখ হাসিনা দিতে পারবে? সেই জীবনগুলার মূল্য খালেদা জিয়া দিতে পারবে? জীবন ঝরে, রক্ত ঝরে তো সাধারণ মানুষের। এই সাধারণ মানুষ বারবার বিপর্যস্ত হয়। সেজন্য আমি বলব যে আমাদের যে ২য় বিপ্লব হয়েছে, এই জি, ২য় তোমার বিপ্লবের ২য় পরে যেন পর্যায়ে আসবো আমরা আপনার কাছে একটু সংক্ষিপ্ত। জি, আমি শেষ করি। জি, এই ২য় বিপ্লবের পরে যেন আমাদের আর রক্ত ঝরাতে না হয়। বাংলাদেশের মানুষ রক্ত ঝরিয়ে অতিষ্ঠ হয়ে গেছে। তারপরে আমি শেষ করি। ১৮ এর নির্বাচনে ঐক্যফ্রন্ট করা হলো। যে সমস্ত নেতাদের ডাকা হলো, সে সময় বিরোধী দল স্পষ্ট বলছিল। যে সমস্ত নেতাদের সংলাপের জন্য পাঠালো, তাদের মধ্যে কয়জন স্পষ্ট বিরোধী দলের নেতা ছিল? একমাত্র মির্জা ফখরুল বাদে সবাই সাবেক আওয়ামী লীগের ছিল। ব্যারিস্টার মওদুদ, ডাক্তার কামাল, সাবেক আওয়ামী লীগের। তারা যে শেখ হাসিনার সামনে কথা বলার সাহস পাচ্ছে না। তাহলে কিভাবে তাদেরকে উপযুক্ত পরামর্শ দিবে, বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করবে? এই যেভাবে তাদের বুস্টুস দিয়ে সংলাপ থেকে বিদায় করে দেওয়া হলো। সংলাপ থেকে বুস্টুস দিয়ে বিদায় জি, করে তাদেরকে বলা হলো যে, আমাকে একটা বার সুযোগ দেন।" সুযোগ তো দেখা গেল রাতের আঁধারে ব্যালট বক্স হাওয়া। কেন অনেক আসনে কি ৫০০ জন আওয়ামী লীগ নেতাও নেই? এক আসনে দেখা হলো ৯৬ টা, এক আসনে দেখা হলো ৩৪ টা ভোট পেয়েছে। কতটা হাস্যকর! ব্যারিস্টার মওদুদ, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক একজন প্রভাবশালী নেতা হচ্ছে নোয়াখালীর। তাকে দেখানো হলো সে ভোট পেয়েছে মাত্র ১০,০০০। সে কি এতই হারা নেতা? ১৮ এর নির্বাচন ষড়যন্ত্রপূর্ণ, চক্রান্তপূর্ণ, এর মাধ্যমেই তো সেটা প্রমাণ হয়। আর সেই যে আমি বিষয়টা বলতে চাই যে আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াতে পারবে? আওয়ামী লীগ কি এর উদ্দেশ্যে আমার এই পরামর্শটা। আওয়ামী লীগ যদি জি, তাদের চোর ছেঁচড়া নেতাদেরকে সরায়, চোর ছেঁচড়াদের কারণেই তো তারা বিপর্যস্ত। এই চোর ছেঁচড়াদেরকে যদি তারা সরায়, তাহলেই তারা এগিয়ে আসতে পারবে। আওয়ামী লীগে অনেক ত্যাগী নেতা ছিল, কিন্তু সেই সমস্ত ত্যাগীদেরকে তারা মূল্যায়ন করতে পারেনি। সেই সমস্ত ত্যাগীদের সরিয়ে তাদেরকে ভালো মানুষদের দিয়ে মূল্যায়ন করে এগিয়ে আসতে হবে। তারা যদি ভালো মানুষদের তো আনতে পারবে না। কারণ তাদের লোভ ক্ষমতার, তাদের লোভ হচ্ছে অস্ত্রের। সেই অস্ত্রের লোভ তার প্রমাণ তো তারা ঘটালো সেদিনও সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে। কি দোষ ছিল সেনাবাহিনীর? আপনারা নিজের ক্ষমতার জন্য, নিজের লোভের জন্য জি। সেনাবাহিনীর গাড়ি তোমার ২য় পোড়ালেন। পর্যায়ে এর আসবো আপনার মাধ্যমে কাছে, এরা প্রমাণ শেষ করে করতে হবে। ২য় যে, পর্যায়ে আমি আসছি। শেষ করি। এরা সন্ত্রাসীর দল। এই সমস্ত সন্ত্রাসীদেরকে বাংলার মানুষ নির্মূল করেছে। এই সমস্ত সন্ত্রাসীদেরকে বাংলার মানুষ আর দাঁড়াতে দিবে না। বারবার যারা আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে, সেই রক্তের বদলা না হওয়া পর্যন্ত, খুনি হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত দেশের আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ।